আসসালামু আলাইকুম বন্ধুরা, যেই প্রজন্মকে প্রায়ই বলা হয় অযোগ্য, কিছুই করতে পারবে না, সেই প্রজন্ম অর্থাৎ জেনজি এখন নেপালের সরকারকে নামিয়ে দিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কপি শর্মা ওলি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। আর আন্দোলন এতটাই তীব্র হয়েছে যে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগানো হয়েছে, সংসদ ভবনও আগুনে জ্বলছে। এমনকি অর্থমন্ত্রীকে আন্দোলনকারীরা রাস্তায় ধাওয়া করে জুতা দিয়ে পেটায়। এর মধ্যেই দুঃখজনকভাবে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীও মারা গেছেন যখন তাদের বাড়িতে আগুন ধরানো হয়। প্রশ্ন হচ্ছে, এই ক্ষোভের জন্ম হলো কেন? এটা কি শুধু সোশ্যাল মিডিয়া ব্যানের কারণে? উত্তর হলো না, এর পিছনে ছিল একাধিক কারণ। 8ই সেপ্টেম্বর 2025 নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ সমবেত হয়। বেশিরভাগই 20 থেকে 25 বছরের তরুণ, যাদের আমরা জেনজি বলি। কেউ স্কুলের ইউনিফর্মে, কেউ কলেজের ইউনিফর্মে এই প্রতিবাদে আয়োজন করে একটি এনজিও হামি নেপাল। শান্তিপূর্ণভাবে তারা মৈতি ঘর মোগল নামের প্রতীকী স্থাপনা থেকে সংসদের দিকে মিছিল শুরু করে, কিন্তু সরকার পুলিশ মোতায়েন করে পানি কামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে তাদের থামানোর চেষ্টা হয়। এরপর ধীরে ধীরে সংঘর্ষ শুরু হয়। কিছু বিক্ষোভকারীরা সংসদ ভবনের ভিতরে ঢুকে যায়, কিন্তু তারপর যা হলো তা পুরো দেশকে হতবাক করে দেয়। পুলিশ সরাসরি গুলি চালায়, রাবার বুলেট নয়, এবার সত্যিকারের বুলেট। অন্তত 19 জন নিহত, 400 জনের বেশি আহত, এমনকি 1 বছরের শিশু প্রাণ হারায়। এই নৃশংসতার পর মানুষ চুপ থাকতে পারেনি। খবর ছড়িয়ে পড়তেই আরো মানুষ রাস্তায় নেমে আসে। পুরো কাঠমান্ডু সহ পোখরা, বুটওয়াল, ভরতপুর, দামাক সব শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। সরকার বিকেল 3টা 30 কারফিউ জারি করলেও কিছুই বদলায়নি। আন্দোলন আরো বড় হতে থাকে। আন্দোলনের অন্যতম কারণ হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যান। নভেম্বর 2023 সরকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে বাধ্য করে স্থানীয়ভাবে নিবন্ধন করতে। সরকার যুক্তি দেয়, ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া খবর, প্রতারণা রোধ করতে এটা দরকার। কিন্তু বড় বড় প্ল্যাটফর্মগুলো নিবন্ধন করেনি। টিকটক নিবন্ধিত হয় 2025 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু কেউ পাত্তা দেয়নি। ফলে 26টি বড় প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, স্ন্যাপচ্যাট সব বন্ধ হয়। শুধু টিকটক চালু হয়ে থাকে। মানুষের অভিযোগ, এটা আসলে সরকারের কৌশল, যাতে সোশ্যাল মিডিয়া সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করা যায়। কিন্তু আসল ক্ষোভের জায়গা অন্যত্র। দুর্নীতি, বেকারত্ব আর মন্ত্রী সন্তানদের বিলাসবহুল জীবনযাপন। 2024 সালে নেপালে তরুণদের বেকারত্বের হার ছিল 20.82%। মানে প্রতি 5 জন তরুণের 1 জন বেকার। কাজের সুযোগ এতই কম যে হাজার হাজার নেপালি যুবক রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দেয় শুধু টাকা রোজগারের জন্য। মাত্র কয়েক সপ্তাহের ট্রেনিং নিয়েই ফ্রন্টলাইনে পাঠানো হয় তাদের। অনেকে সেখানে প্রাণ হারায়। অন্যদিকে নেপালি নেতাদের সন্তানরা সোশ্যাল মিডিয়ার দামি পোশাক, বিলাসবহুল বাড়ি, বিদেশ ভ্রমণের ছবি দিয়ে ভরিয়ে তোলে। তখন থেকেই নেপো কিডস ট্রেড হতে শুরু করে। বিক্ষোভকারীরা পোস্টারে লিখেছিল, রাজনীতিবিদদের সন্তানরা বিদেশে থেকে গুচ্ছি ব্যাগ আনে আর সাধারণ মানুষের সন্তানদের কফিনে আনা হয়। গত 17 বছরে নেপালের সরকার বদল হয়েছে 13 বার। একই কিছু বয়স্ক রাজনীতিবিদ পালাক্রমে প্রধানমন্ত্রী হয়েছেন। কপি ওলি, শের বাহাদুর দেউবা, পুষ্পকমল দাহাল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। বিমান কেনার কমিশন, ভুয়া কাগজে নেপালি নাগরিকত্ব, ভুটানিজ শরণার্থী বানিয়ে পাঠানো, সরকারি জমি বেচে দেওয়া, যুদ্ধ বাজেট, লুটপাট সবকিছুই আছে। আর আইনে আছে, নীতিগত সিদ্ধান্তের কারণে রাজনীতিবিদদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। ফলে দুর্নীতি আরো বেড়েছে। এই অসমতা, বেকারত্ব, দুর্নীতি আর সোশ্যাল মিডিয়ার ব্যানের ফলে মানুষের ক্ষোভ ফেটেও পড়ে। পর্যটন শিল্প ভেঙে পড়ে, কারণ বুকিং প্রমোশনের বড় অংশ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। 70 লাখের বেশি নেপালি যারা বিদেশে থাকে, তাদের পরিবারগুলোর ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা পরিবারের সাথে যোগাযোগ করত মেসেজিং অ্যাপ দিয়ে। সরকার এই সব কিছুর জবাবে আবারও জাতীয়তাবাদী ভুলি আওড়ায়। প্রধানমন্ত্রী বলেন, আমি কোনো দাম্ভিকতার কাছে মাথা নত করব না, জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু মেনে নেব না। কিন্তু শেষ পর্যন্ত সরকারকে হার মানতে হয়।
প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করেন, পরে সোশ্যাল মিডিয়ায় ব্যান তুলে নেওয়া হয়, কিন্তু আন্দোলনকারীরা থামেনি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে আগুন দেওয়া হয়, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মন্ত্রীদের সরিয়ে নেয়। শেষ পর্যন্ত 9 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী কপি ওলির পদত্যাগ করেন। বন্ধুরা, নেপালের ঘটনায় প্রমাণ করে, যখন সরকার জনগণের কণ্ঠ রোধ করতে যায়, বাস্তব সমস্যা যেমন দুর্নীতি, বেকারত্ব, বৈষম্যকে অপেক্ষা করে, তখন ক্ষোভ এক সময় বিস্ফোরণ ঘটায়। আজকে কিছু মহল রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলছে, কিন্তু সেটা কোনো সমাধান নয়। সমাধান আসতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে থেকেই। আশা করি নেপালের শান্তিপূর্ণ ও দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।